গল্পের নাম তুমি আসবে বলে, প্রথম সংখ্যা 10 এবং শেষ পর্ব, লেখা ইবার রহমান। সোফার রুমের বড় সোফাটার মাঝে চোয়াল শক্ত করে বসে আছে উদান, দৃষ্টিতে লাল কার্পেটের দিকে রাখা। তাকে ঘিরে বসে আছে বাকি সবাই। বিহান আছে তারই ঠিক সামনে দাঁড়িয়ে, সাথে আছে মেহু। হিয়াকে রুমে তালা দিয়ে রেখে আসছে উদান। বড্ড ছটফট করছিল সে, এখন একটু শান্ত হয়ে বসে থাকুক কিছুক্ষণ। এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত বিহান, সাথে তো রস ঢালতে মারিয়া মেহু। ভাইয়া বিশ্বাস করো, ওই মেয়েটা একদম সুবিধার না। ও তোকে ফাঁসাতে এই বাড়িতে এসেছে। হ্যাঁ, আমি মানছি আমি তোদের মতো সৎ না। মেয়ে নিয়ে ফুর্তি করা, মজা করা আমার স্বভাব। কিন্তু বিশ্বাস করো, আমি কখনো কোনো মেয়েকে জোর করে, হিয়া নিজে আমাকে ওর শরীরের লোভ দেখিয়ে ওর হঠাতে বিহানের সাথে তাল মিলিয়ে ফোরন কাটলো মেহু। আমি তো সেই প্রথম দিনই সন্দেহ করেছিলাম ওই মেয়েটা নির্ঘাতে বাড়িতে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে এসেছে। তা বটই, কিন্তু আমার দাদিমণি তো হিয়ার বলতে অন্ধ। আরে, পরে কখনো আপন হয় না, আর কবে বুঝবো তোমরা? ভাইয়া বিশ্বাস করো, হিয়া মেয়েটা খুবই বাজে একটা মেয়ে। না হলে তুই দেখ, ও কি বললো যে ও নাকি এ বাড়িতে সব সত্যি জানতে এসেছিল। তা যখন জেনে গেল তখন কি ও পারতো না এ বাড়ি ছেড়ে চলে যেতে? তুই এখনো চোখে পট্টি দিয়ে রাখবি? আর কিসের বিয়ে? আমি কোনোদিন ওকে বলিনি আমি ওকে বিয়ে করব। তোর তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? ওয়েট, ওর বাড়ির লোকের সাথে আমি তোর কথা বলে দিচ্ছি, থাম। বলে বিহান হিয়ার পুকুর মেয়ে বুলিকে ফোন করলো। উদান বলির নাম্বার চিনে একবার হিয়া বাড়িতে ফোন করাতে সে এই নাম্বার নিজের কাছে রেখে দিয়েছিল। বলি স্পষ্ট উত্তর, হিয়া নাকি সত্যি ছেলে ধরা টাইপ। বিহান নাকি তার বউকে সত্যি মন থেকে কাছে পেতে চেয়েছিল, কিন্তু যখন হিয়া শুনলো আপনি এই শাড়িয়ার কুঞ্জের এক রত্তি মালিক, তখন ও ঠিক সুযোগ বুঝে আপনার কাছে গিয়ে একটা ছলনা আশ্রয় নিল। এদিকে উপস্থিত সবাই এতক্ষণ যাওয়া বিহান আর মেহুকে বিশ্বাস করতে চাইছিল না। তারাও এখন হিয়ার নিজের বাড়ির লোকের মুখে এই কথাগুলো শুনে চিৎকার করতে থাকলো। কারো কারো তো আমি অভিমত এসে জুটলো, দাদিমণি নাকি এতদিন দুধ দিয়ে হিয়ার মতো একটা কালচাপ পুষে রেখেছে। দাদিমণি কিছু বলতে পারলেন না, তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না হিয়া এই বাড়িতে তার কিছু উদ্দেশ্য সফল করতে এসেছিল, বা তার প্রিয় নাতি ওজানের থেকে প্রতিশোধ তুলতে। সাথে উনি এটা মানতে পেরেছিলেন না যে হিয়া সত্যি এত খারাপ। কি হিয়ার প্রতি উজানের মার যে দুর্বলতা তৈরি হয়ে এসেছিল, নিমিষে সেটা ভেঙে গিয়ে ছন্নছাড়া হয়ে আসলো। তাতে আরও বিষ ঢালল মেহু। যার নিজের বোনই তার সম্পর্কে এরকম মন্তব্য করছে, তাহলে সে কতটা জঘন্য হতে পারে তোমরা শুধু একবার ভাবো আন্টি। সেদিন না খুব আত্মসম্মানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তাহলে আজ কি হলো? সেই বড় বড় কথাগুলো গেল তো সব চুপসে। বাজে মেয়ে একটা। সবার এত কথার মাঝে উজান উঠে দাঁড়ালো, পিছন ঘুরে দাদিমণিকে উদ্দেশ্য করে বলল, তুমি কি চাও দাদিমণি? তোমার মন কি বলে? দাদিমণি গম্ভীর কণ্ঠে উত্তর করলো, তুই সবসময় সবকিছু চিন্তা ভাবনা করে সঠিক প্রমাণের উপর ভিত্তি করে তারপরে সিদ্ধান্ত নিয়ে এসেছিস উজান। আশা করবো এ ব্যাপারেও তুই নিজের বিচক্ষণতার পরিচয় দিবি। উজান আর কিছু বলল না, সোজা হেঁটে উপরে উঠতে শুরু করলো। এদিকে তো বিহান চিৎকার করে যাচ্ছিল, ভাইয়া হিয়া মেয়েটা সত্যি চরিত্রহীন। এরা নিজেদের বিলিয়ে দিয়ে আমাদের মতো বড় লোক ছেলেদের ফাঁসাতে চায় ভাইয়া। একটু বিশ্বাস করো ভাইয়া। উপরে এসে তালা খুলে রুমে ঢুকলো উজান। আবার দরজায় খিল লাগিয়ে বিছানায় এসে হিয়ার পাশে বসে যেতেই হিয়া উঠে দাঁড়ালো। হিয়ার মনে হাজারটা চিন্তা এসে ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। নিচে কি হলো এতক্ষণ? কি বুঝলো বিহান থেকে? উজান বিহানের কথা বিশ্বাস করে নিল না তো? আর বলতেই বিশ্বাস করে নিতে হবে? তাহলে কি ভালোবাসলো সে এতদিন হিয়াকে? ভয়, ক্ষোভ, আর্তনাদ সব এসে জড়ো হচ্ছে হিয়ার সারা শরীর জুড়ে। আপনি আমাকে বিশ্বাস করেন তো উজান? আমি আপনাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি প্রতিবারই আমাকে সেটা বলতে দেননি। উজান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে শুরু করলো, তাই বলে প্রতিশোধ হিয়া? সবাই আমাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করে হিয়া, সবাই। আজ আপনিও আমাকে। কান্নার ভাত ভাঙলো হিয়ার, অজরে কেঁদে দিয়ে বলল, না, আমি আপনাকে ব্যবহার করিনি। আমি সত্যি আপনাকে মন থেকে আর একটা সুযোগ দিয়ে দেখুন না আমায়। আমি তো আপনাকে সব বলতেই চেয়েছিলাম।
উজান উঠে এসে কান্নারত হিয়াকে বুকে আগলে নিল। আর সত্যি তার খুব কষ্ট হচ্ছে। জীবনে প্রথম কাউকে এতটা ভালোবাসার পর সে মানুষটা যখন তাকে সত্যি ভালোবাসে কিনা এই প্রশ্ন উঠে আসে, তখন সত্যি সেটার যন্ত্রণাদায়ক কিছু হয় না, কিচ্ছু না। উজান হিয়ার মাথায় হাত রেখে বলল, আর কখনো আমাকে কষ্ট দিবেন না তো আপনি। এবারও কি দিয়েছি সব তো বলতেই চেয়েছিলাম, কিন্তু আপনি তো। উদান হু বলে হিয়ার চোখের পানিটা মুছিয়ে দিয়ে নিচে আসলো। সবাই উদানের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় ছিল। উদান নামাতে এসে সবাই এসে ঘিরে দিল তাকে। সবার চোখে কৌতূহল স্পষ্ট। দাদিমণি এসে উজানের কাঁধে হাত রাখলেন। উজান তার হাতে নিজের হাত রেখে বললেন, তুমি হিয়ার বাড়িতে প্রস্তাব নিয়ে যাও দাদিমণি। আমি সামনের সপ্তাহে হিয়াকে বিয়ে করতে চাই। দাদিমণি একটা স্বস্তির নিঃশ্বাস পেলেন। তার বিশ্বাস ছিল হিয়া কখনো এরকম হতেই পারে না। উজান নিবিড়কে ইশারা করে তার সাথে উপরে আসতে বললেন। মেয়ে এসে উজানের সামনে দাঁড়িয়ে জানতে চাইল, বিয়ে করবে মানেটা কি? ওই মেয়েকে শাস্তি না দিয়ে তুমি কি করে ওকে এবারের বউ বানিয়ে আনতে চাইছো উজান? উজান মেহুর প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না, বরং উপস্থিত সবাইকে তুচ্ছ করে নিবিড়কে নিয়ে উপরে উঠে গেল। আর নিবিড়কে দায়িত্ব দিল হিয়ার বোন থেকে শুরু করে বাড়ির সবার ডিটেলস নিতে। তার কেন জানি মনে হচ্ছে বিহান জোর করে হিয়ার বোনকে দিয়ে ওসব বলে নিয়েছে। নিবিড়কে বিদায় দিয়ে হিয়ার রুমে যাবে, কিন্তু তার আগে সেখানে পৌঁছে যায় বিহান। দরজা খোলার শব্দে দ্রুত পায়ে এগিয়ে আসে হিয়া। বিহান রুমে এসে হিয়ার দিকে আসতে যাবে, অমনি হিয়া 2 কদম পিছিয়ে গেল। খবরদার বিহান, একদম আমার কাছে আসবে না। তোমাকে দেখলে এখন ঘৃণা লাগে আমার। বিশ্বাস করো হিয়া, আমি সেদিন আসতে চেয়েছিলাম, কিন্তু উজান ভাইকে তুমি চেনো না হিয়া। উনি আমাকে সহ্য করতে পারেন না, তাই জন্য তো আমি আজও তোমাকে খুব ভালোবাসি হিয়া, বিলিভ মি। বিশ্বাস আর তোমাকে। আর একটা কথা, উজান ঠিক কীরকম আমাকে তুমি বলতে এসো না বিহান। আর যাই হোক, সে তোমার মতো পশু না। বিহান হাসলো, একটা ডেভিল টাইপ চোখ মুখে করে হিয়ার সামনে এসে দাঁড়ালো। ইস, এ কয়দিন দেখছি ভাইয়ের সব জেনে বসে আছো তুমি। খুব এ বাড়ির উপর টান দেখছি। তা নিজের বাড়িতে কি হচ্ছে সেটা খেয়াল রাখো নিশ্চয়ই। বিহানের কথার ইঙ্গিতে একটা ধাক্কা খেলো হিয়া। কি বোঝাতে চাইলো বিহান ওর পরিবারের কথা তুলে? কি মেন করতে চাইছো তুমি বিহান? তোমার একটা ছোট বোন ছিল না বলি খুব আল্লাহ দিয়ে একটুতে ইমোশনাল হয়ে পড়তো, সে ঠিক আছে তো হিয়া? তুমি হঠাৎ আমাদের মাঝে বুলিকে কেন আনছো বিহান? কি ক্ষতি করেছে তুমি আমার বোনের? আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না বিহান। যা, ভয় পেয়ে গেলাম তো। কত বোকা তুমি হিয়া, আজও সেই বোকাই আছো। শুনলাম ভাই নাকি কিছুদিনের জন্য ব্যবসা কাজে সিলেট যাচ্ছে, তা সে নিরাপদে আবার এ বাড়িতে ফিরবে তো সে হিয়া? বলো তো যায় না মানুষে কখন? বলে বিহান চুলগুলো উঁচুতে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। তার কিছু মুহূর্তে পর উজান রুমের কাছে এসে দেখলো রুমের দরজা খোলা। তাহলে কি দাদিমণি উজান রুমে আসতে হিয়ার ভয়ার্ত মুখ দেখে নিজেও অনেকটা ভয় পেয়ে গেল। দ্রুত পায়ে হিয়ার দিকে এগোতে হিয়া উজানকে ধরে কী সব বলতে থাকলো। বিহান এসব কি বলে গেল? আমার বোনটার কি হয়েছে? ও কেন বললো বুলি ঠিক নেই? ও উজান, আমি বাড়ি যাব, আমার বোনের কাছে যাব। ফুপু ফুপু ঠিক আছে তো? কোথায়? আজ যে সকালে কথা হলো কেউ তো আমায় কিছু বললো না। উজান হিয়াকে ধরে তাকে শান্ত করতে চাইলো। চুপ, কিচ্ছু হয়নি কারোর, সবাই ঠিক আছে। আমি নিজে সবাইকে ফোন করে দেখলাম। ওলে ওল ওকে। না, কিছু ওকে নেই। আমার মন বলছে আমার বোনটা ভালো নেই বিহান। ওকে বিহান নিয়ে সমস্যা তো? বিহানকে নিয়ে সমস্যা তো? আমি ওর কাছে গিয়ে বলছি। উজান কিছু বলার আগে হিয়া উজানের হাত ধরে বলল, না আপনি যাবেন না বিহানের কাছে। আরে কেন যাব না? কিছু হবে না আমার। হিয়া অস্থির কণ্ঠে বলে উঠল, আপনি কেন বুঝতে চাইছেন না? বিহান আপনাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে।
আপনি তারপরও কি করে? উজান হাসলো। সে খুব ভালো করে জানে বিহান এরকমই। এর আগেও এরকম হুমকি সে দিয়েছিল কিন্তু পারেনি। এবারও হিয়াকে ভয় দেখাতে সে উজানকে বুঝিয়ে যাচ্ছিল তার বিপদ, খুব বিপদ। উজান উজান বুঝতে চাইছিল না কিছুই। বলল সে থাকতে ভয় নেই আর কিছুই। হিয়া শান্ত হতে পারল না। আপনজন হারানোর ভয় সে চেপে ধরতে শুরু করলো তাকে। সেদিনটা কোনো রকমে পার করে হিয়া দাদিমণিকে সহ তার বাড়িতে আসলো। হিয়ার উদ্দেশ্য ছিল বাড়িতে সবাই ভালো আছে কিনা তার খোঁজ নেওয়া, কিন্তু দাদিমণির উদ্দেশ্য ছিল হিয়ার ফুপুর সাথে কথা বলে হিয়াকে সব আয়োজন করে ঘরে তুলে নেওয়ার সব কথা সেরে ফেলা। যথারীতি হিয়ার বাড়িতে আসলো সবাই। দাদিমণি খুব সেজন্য তার সাথে হিয়ার বাড়ির সবার সাথে কথা বললেন। সবাই সুস্থ আছে দেখে হিয়াও কিছুটা স্বস্তি পেল। কিন্তু হিয়ার এই স্বস্তি বেশিক্ষণ বহাল থাকলো না। তার ছোট বোন বুলি তাকে নিজের ঘরে নিয়ে এসে এমন কিছু কথা বলল যার জন্য মোটেও তৈরি ছিল না। বুলিয়া অধারে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে নিজের অসহায়ত্বের কথা সব খুলে বলল হিয়াকে। বিহানের ফাঁদে পা দিয়ে সে কি মারাত্মক ভুলটাই না করে এসেছিল এতদিন। ভুলই প্রেগনেন্ট, তাও আবার বিহানের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে, এটা যেন কিছুতে হজম হচ্ছিল না হিয়ার। বুলি তো জানতো যে বিহান হিয়ার সাথে, তারপরও সে কি করে হিয়ার মুখে বুলিকে বলার কোনো ভাষা ছিল না। একদিকে নিজের বোনের করুণ পরিণতি, তো অন্যদিকে আপনজনদেরই এরকম প্রতারণা চুপসে ফেলল হিয়াকে। বুলির কথা মতো বিহান তাকে এতদিন ভোগের পণ্য হিসেবে ব্যবহার করেছিল। তখনই নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। বুলিকে ফোর্স করলো বাচ্চাটাকে নষ্ট করতে, কিন্তু আর সময় নেই। এটা জানার পর বিহান একদম যোগাযোগ অফ করে দিল। শুরু করলো বুলির উপর মানসিক নির্যাতন। এই মুহূর্তে পাথর হয়ে আছে হিয়া। হিয়া জানতো তার বোনের একটু বেশি রঙিন দুনিয়ার প্রতি আগ্রহ, তাই বলে কিছু বাছুর্যের লোভে সে এরকম জঘন্য কাজ করবে এটা তার কল্পনারও অতীত ছিল। হিয়ার ফুপু হিয়ার সামনে এসে দু হাত পেতে অনুরোধ করলো, হিয়া কিছু একটা কর। উজানকে বলে যদি হিয়ার মস্তিষ্কে সব নিউরন কাজ করা বন্ধ করে দিচ্ছে। আর যাই হোক, তার ফুপু কোনো দিন তাকে তার অনাথ হবার জন্য কোনো কমতি করেননি। নিজের সন্তানের মতো মানুষ করেছিলেন। আজ তাদেরই এরকম করুণ অবস্থা। সে হেসে খেলে বিয়ে করে নিজের জীবনটা সাজাবে, এটা যেন তার বিবেকে এসে ধরছে পাচ্ছিল। এদিকে বিহানের মতো একটা পশুর সাথেও যে সে বুলিকে কোনো মতে বিয়ে দিতে দেবে না, এটাও সে ঠিক করলো। নিজেকে শান্ত করে বাড়িতে ফিরল হিয়া। এই একদিনে বাড়িতে বিয়ের অনেকটা আয়োজন শুরু হয়েছে দেখে মনটা মুহূর্তে ভারাক্রান্ত হয়ে আসলো তার। রাতের দিকে স্পর্শকে ঘুম পাড়িয়ে হিয়া উজানের রুমে আসলো। খুলে বলল ঘটনা আদ্যোপান্ত সব কিছু। রাগ, ক্ষোভ, লজ্জা, অনুতাপ সব এসে জমা হলো উজানের মাঝে। পারলে এখনই সে বিহানকে খুন করে দিয়ে আসে। এরকম উজান হিয়াকে শান্ত করতে চেয়ে ব্যর্থ হলো। উপরন্তু হিয়ার এক প্রস্তাবে হতবাক হতে হলো তাকে। আমি আপনাকে কথা দিচ্ছি হিয়া, আপনার বোনের সাথে কোনো অন্যায় হবে না। বিহান তাকে সসম্মানে এ বাড়িতে বিয়ে করে নিয়ে আসবে। কিন্তু আমি যে চাই না বুলি বিহানের বউ হয়ে এ বাড়িতে আসুক। আচ্ছা, আপনি না হয় আজ জোর করে বিহানকে ভয় দেখিয়ে বিয়ের জন্য রাজি করালেন, কিন্তু এরপর আমার বোনের সারা জীবনের নিরাপত্তা দিতে পারবেন তো আপনি? বিহানের যা চরিত্র, সে তো বুলিকে ঘরে রেখে বাইরে অন্য মেয়ের সাথে। উজান কিছু বলতে পারলো না, কারণ বিহান যে এরকমই চরিত্রের তা সে খুব ভালো করেই জানে। কিন্তু এছাড়া বুলিকে এ মুহূর্তে বাঁচানোর উপায়টাই বা কি? আমি আপনাকে একটা অনুরোধ করবো উজান, রাখবেন? আমি চাই আপনি বুলিকে বিয়ে করুন। হিয়া কথা শুনে বিস্ময়ে তাকিয়ে উঠল উজান।
একই কি করতে বলছে হিয়া তাকে। রাগে চোয়াল শক্ত হয়ে আসলো উজানের। নিজের বোনকে বাঁচাতে হিয়া কিনা তাদের সম্পর্কটাকে। এই অবস্থায় আমার বোনকে কেউ গ্রহণ করবে না, কেউ না। শুধু আপনি পারেন তাকে এই বিপদ থেকে বাঁচাতে। আমি জানি আপনার কাছে বুলি সারা জীবন নিরাপদ থাকবে। ওর কোনো অবহেলা আপনি হতে দিবেন না। উজান আগুনিত কণ্ঠে এবার গর্জে উঠে হিয়ার দুবাহু এসে শক্ত করে চেপে ধরল। কাট কাট কণ্ঠে জানালো, যা বলেছেন সেটা আর কখনো মুখে আনবেন না। আপনাকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করবার জন্য না। আর আপনি কি, হ্যাঁ, আপনার বোন নিজের স্বার্থে আপনাকে দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছে, আর আপনি তারই জন্য। আমি ছোট থেকে ওদের বাড়িতে মানুষ উজান। ফুপুর এই কষ্টটা আমি কিছুতেই। হিয়া আর কিছু বলতে পারলো না। তার আগে গলা ধরে আসলো তার। কান্নারত হিয়াকে বুকে আগলে নিল উজান। আশ্বাস দিল সব ঠিক করে দিবা। উজানের আশ্বাসে শান্ত হতে পারল না হিয়া। তার উপর বিহানের আকার ইঙ্গিত করে যাওয়া সেই হুমকি, সব দিক দিয়ে একটা চাপা আর্তনাতে সে ঘিরে ধরল হিয়াকে। সে কিছুতেই বিহানের সাথে তার বোনের বিয়ে দিবে না। আবার উজানকে বিয়ে করলে যদি বিহান উজানের ক্ষতি করে দেয় তখন। এদিকে উজান এই সমস্যার সমাধানে কিছু খুঁজে বের করতে পারছিল না। সে ঠিক করলো সে বিহানকে পুলিশে দেবে। এত বড় ক্রাইমের শাস্তি তার প্রাপ্য। হিয়ার সাহস জুটল না। সে উজানকে এই কাজটা আপাতত রেখে তার বোনের বিষয়টা ভাবতে বলল। এদিকে সময় ফুরিয়ে আসতে যাচ্ছে। আর কিছুদিন দেরি হলে কথাটা পাঁচ কান হয়ে আসবে। হিয়া উজানকে ফোর্স করতে থাকলো বলিকে বিয়ে করে নেওয়ার জন্য। বলতে থাকলো, আপনি তো সবার সমস্যা কত সহজে দূর করে দেন, তাহলে আমার বোনের এই অবস্থার জন্য যে আপনার ভাই দায়ী, তার কি করবেন? দু এক কথাতে লেগে যেতে থাকলো দুজনের। কি করা উচিত কিছুই মাথায় আসছিল না তার। শেষমেশ উজান বাধ্য হলো এটা বলতে যে, হ্যাঁ, আপনি এটাই চান তো আমি বুলিকে বিয়ে করি, তাহলে তাই হোক। শুরু হলো বিয়ের আয়োজন। কোনো জামকলা কিছু না, জাস্ট ঘরোয়া আয়োজন। বিহানকে সব কিছু থেকে ত্যাগ করলো উজান। সাথে রাগের বশে বলে দিল, এরপর থেকে ব্যবসায় যার যা প্রাপ্য নিজে পরিশ্রম করে নিয়ে যাবেন। অনেক অন্যায় সহ্য করা হয়েছে, কিন্তু আর না। বিয়ের আগের দিন হিয়ার স্পর্শকে নিয়ে কাউকে না জানিয়ে শাহরিয়ার কুঞ্জ থেকে বেরিয়ে আসলো। যদি এই কথাটা শুধুমাত্র দাদিমণি জানতো। হিয়া ঠিক করলো সে এমন কোথাও পাড়ি জমাবে সেখানে তাকে আর যেখানে তাকে আর স্পর্শকে আর কেউ কখনো খুঁজে পাবে না, কেউ না। উজানকে হারানোর কষ্ট চুবিয়ে খাচ্ছিল তাকে। সে জানে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে উজানের সাথে। নিজের বোনের সম্মান রক্ষাতে সে অপমান করছে তার প্রতি উজানের ভালোবাসাটাকে। হয়তো এরপর আর কখনো সে উজানের মুখোমুখি দাঁড়ানোর সাহস মুখ কোনোটাই তার থাকবে না। আচ্ছা, আজ প্রায় 5 মাস পর হিয়া এতদিন যাবৎ ওই যে চলে গেল, আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজনটুকু মনে করলো না। সে তো ভেবে নিয়েছে উজান এখন আর তার নেই। আর উজানের সাথে সে যে অন্যায় করেছে তাতে তার সামনে গিয়ে হাসি মুখে কয়েকটা কথা বলা মানায় না তার। স্পর্শকে নিয়ে নিজের একটা আলাদা জগৎ তৈরি হয়েছিল হিয়ার। বেশ ভালোই চলছিল সব কিছু। তবে উজানের জন্য প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদতে একটু কার্পণ্য করতো না সে। আজ এতদিন বাদে ফুপুর অসুস্থতার কথা শুনে বাড়িতে আসে হিয়া। হিয়ার সাথে বাড়িতে আসে বুলি নিজেও। পাশাপাশি বসে আছে হিয়া আর বুলি। মাতৃত্বের পুরো বৈশিষ্ট্য ভরে আছে তার শরীর জুড়ে। হয়তো আর কিছু মাস বাদে ডেলিভারি তার। বুলিকে দেখে মনে হচ্ছে অনেক কিছু বলতে চাইছে সে হিয়াকে, কিন্তু কি যেন একটা তাকে বাধা দিচ্ছে। কিছুক্ষণ বাদে হিয়াকে আবার অবাক করে দিয়ে রুমে প্রবেশ করলো নিবিড়। হিয়ার চোখে চোখ পড়তেই শুধু সৌজন্য তার খাতিরে মুচকি হাসল। তার যে হিয়ার উপর অনেক অভিমান তা তার চোখ দেখে স্পষ্ট। ফুপিমণিকে দেখে বাড়ি ফিরতে তৈরি হচ্ছিল হিয়া। এমন সময় ফুপিমণি বলে উঠল, এসেছিস যখন তখন 2 দিন থেকে যা না মা। বলিও তো জামাইয়ের সাথে আসলো, 2 দিন হচ্ছে। তুই যদি থেকে যেতি ভালো লাগতো আমার। হিয়া একটু অবাক হলো। জামাইয়ের সাথে এসেছে, কিন্তু কোথায়? উজান তো সে দেখলো না একেবারে বুলির সাথে। হিয়া কৌতূহল মনে ফুপুকে জিজ্ঞেস করলো, জামাই কোথায় তোমার? ওনাকে তো
দেখলাম না একবারও। ফুপু অবাক হয়ে গেলেন, বললেন, দেখলি না মানে? একটু আগেই তো তোর সাথে কথা বলে গেল। হিয়া হতবাক হয়ে জানতেছিল কোথায় উজান এসে কথা বলল আমার সাথে। কি দেখছো তুমি শুধু শুধু? ফুপু অবাক কণ্ঠে বললেন, উজান কেন আসতে যাবে? বুলিকে তো নিবিড় বিয়ে করেছে, উজান এখানে কোথায় থেকে আসলো? থমকে গেল হিয়া। নিবিড় বুলিকে বিয়ে করেছে মানে? কিন্তু বিয়ের আগের দিন তো হিয়া ছুটে এসে বুলিকে বলল। এসবের মানে এসবের মানে কি? বুলি হিয়াকে সেদিন সব কথা খুলে বলল। তাকে যে উজান না, বরং উজানের কথা রাখতে নিবিড় বিয়ে করেছিল। কথাটা শুনে হিয়ার সারা শরীর কেঁপে উঠল। সারা শরীর রক্ত ঝিমঝিম গিয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। হিয়া কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল, তাহলে এই কথাটা আমাকে জানাসনি কেন? তারা কেউ এতদিন বলল উজান ভাইয়ের করা নিষেধাজ্ঞা ছিল যাতে কোনোভাবে এই কথাটা তার কানে না পৌঁছানো হয়। উনি তুই তো তাকে তুই তো তাকে একা রেখে চলে গিয়েছিলি, তাই সে আর চায়নি তোকে কিছু জানাতে দিতে। পাশে থাকা বিছানায় ধপ করে বসে পড়ল হিয়া। চারপাশে সবকিছু তাকে চেপে ধরতে শুরু করলো। বুলি বলল, বুবু তুই ফিরে যা ওনার কাছে। ভাইয়া হয়তো অনেক অভিমান পুষে রেখেছে, কিন্তু সে আজ তোর ফেরার অপেক্ষায় আছে। কবে তুই নিজে থেকে ওনার কাছে ফিরে আসবি, ওনার বিশ্বাসতে আসবি? নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারল না হিয়া। স্পর্শকে নিয়ে সেই সময়ের গাড়িতে উঠে পৌঁছালো উজানের কাছে। দাদিমণি তখন সোফায় বসে ওনার সেলাই করাতে ব্যস্ত। হিয়াকে আর হিয়ার কোলে তাদের স্পর্শকে দেখে থেমে গেলেন উনি। মুহূর্তে চোখে ভিজে গেল তার। সাথে অঝরে কেঁদে দিল হিয়া। কেঁদে দিল হিয়া নিজেও। হিয়াকে আর সম্পর্কে আগলে উনি হিয়া আর স্পর্শকে চুমু এঁকে দিলেন। গলা ধরে আসলো তার কান্নারত কণ্ঠে আর অভিযোগের সুরে। হিয়া বলল, উনি তোমাদেরকে জানাতে বারণ করেছে, আর তোমরাও আমাকে জানালে না। জানো ওনাকে হারানোর কষ্টটা কতটা কষ্ট করে দিয়েছে আমাকে? তাহলে চলে কেন গিয়েছিলে? তুই দায়িত্ব গুছালো মেয়েটাতে নিজের ভালোবাসাকে শেষ করে দিতে তোর মন বাঁধলো না? কি করব, পারতাম না যে ওনাকে অন্য কারোর সাথে সহ্য করতে, তাই চলে গিয়েছিলাম। ওনাকে হারিয়ে কি খুব সুখে ছিলাম? এই বাচ্চাটা না থাকলে তখনই আত্মহত্যা করে মরে যেতাম। দাদিমণি রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, এসব কি বাজে কথা? হ্যাঁ, কেউ তো থেকে হারিয়ে যায়নি। গিয়ে একটু মানও ভাঙিয়ে দেখবি না? আবার আগের মতো হিয়া হিয়া করে আমার কানটাতে ব্যথা তুলে দিবে। হেসে দিলেন দাদিমণি। লজ্জায় মাথা নুইয়ে হিয়া নিল। দাদিমণি ইশারায় বললেন, ছাদে আছে এখন তোমার উনি। হিয়া কিছু বলল না। কিছু লজ্জা ভেঙে গিয়ে স্পর্শকে দাদিমণির কোলে দিয়ে এক দৌড় ছাদে এসে পৌঁছালো। গাছগুলোতে পানি দেবার কাজে মগ্ন ছিল উজান। উজানের দিকে চোখ পড়তে বিলম্ব না করে দৌড়ে এসে উজানকে পিছন থেকে জাপটে দিল হিয়া। হাতে থাকা পানি দেবার পটটা ধপাস করে নিচে পড়ে গেল উজানের হাত থেকে। অঝরে কেঁদে দিল হিয়া। আমি না হয় কিছু দায় মেটাতে এরকম একটা কাজ করতে বলেছিলাম, তাই জন্য আপনি ঠিক করেননি উজান। এতদিন আমাদের দূরে সরিয়ে রেখে একদম ঠিক কাজ করেননি আপনি, একটুও না। উজান বুকের কাছে রাখা হিয়ার হাতগুলোকে জাপটে ধরল। অভিযোগের কণ্ঠে বলল, আর একটু ভরসা করতে পারলেন না? আপনি আমাকে চলে গেলেন, আমাকে রেখে গেলেন তো গেলেন, স্পর্শকেও নিয়েও চলে গেলেন একেবারে। ভাবলেন না আমার দিকে? তা উজানের আরও জড়ো জাপটে নিল হিয়া। কি করতাম আমি? পারতাম না তো আপনাকে অন্য মেয়ের সাথে সহ্য করতে, তাই জন্য তো। আর বিহান বারবার আমাকে আপনার প্রাণের হুমকি দিচ্ছিল, ভয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল। সে সময়টাতে উজান হিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। হিয়ার দু গালে আলতো হাতে হাত রাখলো তার। আপনার মনে হয় বিহান আমার থেকেও ক্ষমতাবান, চাইলেই ক্ষতি করে দিতে পারবে আমার? আমি জানি না, আমার শুধু তাচ্ছিল্য আমার অজান্তে আমার বোনের এই অবস্থা করতে পারে। সে তো আপনাকে। আবারও কান্নায় ভেঙে পড়ল হিয়া। উজান হিয়াকে তার বুকের মাঝে শক্ত করে ঝাপটে ধরল। হিয়ার মাথাটা শক্ত করে টিপে ধরে রাখলো অনেকক্ষণ।
তাহলে বোঝেন প্রিয় মানুষকে হারানোর কষ্টটা কি। আপনি ভাববেন না আমি আপনাকে এত সহজে ক্ষমা করে দিয়েছি। অনেক শাস্তি পাওনা আছে আপনার, অনেক হিসাব মেটানো বাকি আছে। 5 মাস দূরে রেখেও শান্তি মেটেনি আপনার। আরও কি শাস্তি দিতে চান বলুন? সব মাথা পেতে নেব, শুধু দূরে সরিয়ে রাখবেন না দয়া করে। উজানে হেয়ার কপালে সিনের পরশ বলে দিয়ে বলল, না রাখবো না, তবে শাস্তি আপনাকে দেওয়া। বিয়ে করে সারা জীবন শাস্তি দেব খুব শান্তিতে।